দর্শক আমন্ত্রণ অ্যানন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিমি আমির। আমাদের আজকের বিষয় কমছে দারিদ্র্য। দর্শক, কয়েকদিন আগে আপনারা খেয়াল করেছেন যে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশের দরিদ্রের হার অনেকখানি কমে গেছে। বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় এবং এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর শামসুল আলম। তিনি সিনিয়র সচিব এবং সদস্য পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই বিষয়টি একটি আনন্দের বিষয় যে বাংলাদেশে দারিদ্রতা বা দরিদ্র কমে গেছে এবং এটি অবশ্যই একটি ইতিবাচক একটি দিক। এবং আমরা দেখলাম যে ভারত, পাকিস্তান এবং ভুটান থেকে বাংলাদেশের এই অগ্রগতিটা অনেক বেশি। এটি আসলে কিভাবে সম্ভব হলো? এই প্রক্ষেপণটি আমরা যা বলে এসেছি সেটিকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে। এবং আপনি জানেন, এই প্রশ্ন একটু বলে নিই, এটা তো বিশ্বব্যাংকের কথা। এডিবি বলেছে কয়েকদিন আগেই, আমরা 2015-16 অর্থবর্ষের জন্য প্রবৃদ্ধির হার বলেছিলাম 7.05, তারা বলছে না, এটা আরও বেশি, 7.1%। তো আমরা যা বলছি তার চেয়ে কিন্তু বেশি অর্জন। বিশ্বব্যাংক যেটা বলেছে দারিদ্র্য কমছে, অবশ্যই তারা নতুন একটা হিসেব নিয়েছে। আগে হিসেবটা হতো মাথাপিছু $1.25 পার্চেসিং পাওয়ারের ভিত্তিতে বাংলাদেশের দারিদ্র্য পরিমাপ করা হতো। এবছর তারা সেটা করেছে 2011 সনের ভিত্তি বছরে $1.90 মাথাপিছু ধরে, অর্থাৎ মাথাপিছু $1.90 আমাদের টাকায় যা হয় পুরন 80 টাকা, তো প্রায় 125 টাকার মতো। যার আয় মাথাপিছু থেকে তার চেয়ে কম দৈনিক, সে হলো হতদরিদ্র। তো হতদরিদ্র আমরা যেটা বলেছি আমাদের প্রক্ষেপণে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে 2015-16তে আমাদের দারিদ্র্যের হার হলো, হতদরিদ্রের হার হলো 12.1%। বিশ্বব্যাংক বলছে 12.9%, অর্থাৎ দশমিকের পরে ব্যবধান, অর্থাৎ 12% আমাদের কিন্তু প্রায় কাছাকাছি। তো সেই অর্থে আমাদের যে প্রক্ষেপণ সেটি অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং যথাযথভাবে আমরা প্রক্ষেপণ করে যাচ্ছি। মানে সরকারি দিক থেকে আমাদের কোনো বাড়তি কিছু নেই, তথ্য যা বলে সেটা আমরা বলে যাচ্ছি, সেটাই হলো কথা। সবচেয়ে আনন্দের বিষয় হলো দারিদ্র্য আমাদের বিস্ময়করভাবে কমছে। নেপাল, ভুটান এবং পাকিস্তান, এমন ভারতকে পিছনে ফেলে আমাদের দারিদ্র্য কিন্তু কমছে। এটি অনেক আনন্দের বিষয়। যদিও আমরা যদি ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়ার কথা বলি, তারা আবার আমাদের আগে আছে, কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় আমরা সর্বপ্রথম অনেক বেশি কমাচ্ছি ওদের চেয়ে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে। তো দারিদ্র্য কমানোর পিছনে সবচেয়ে বড় অবদান ছিল, আপনারা জানেন, গত 7 বছরে আমাদের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে ব্যাপক বৃদ্ধি হয়েছে। 2008-9 সামাজিক সুরক্ষা কৌশলে 13% মানুষ সুবিধা পেত, এখন সেটা পাচ্ছে 26%, অর্থাৎ ব্যাপক বিস্তৃতি হয়েছে। আমরা গ্রাম এলাকায় সড়ক, জনপথ, রুরাল রোড নেটওয়ার্কস, গ্রামীণ যেটাকে বলে গ্রোথ সেন্টার, প্রবৃদ্ধি কেন্দ্র, এগুলো কিন্তু যথেষ্ট বিকাশ হয়েছে। দুই কারণে, সড়ক জনপথের ব্যাপক বিস্তৃতি হয়েছে, বিদ্যুৎ গিয়েছে, তো এর ফলে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্যাপক রেমিটেন্স এসছে গত কয়েক বছর, আপনি জানেন প্রায় $15 বিলিয়ন মতো। এই বিষয়গুলো দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বড় রকমের ভূমিকা রেখেছে। সরকারি সমন্বিত উদ্যোগ এবং গ্রামীণ এলাকায় ব্যাপক ব্যয় বৃদ্ধি করা, সামাজিক সুরক্ষা কৌশল এবং অবকাঠামো নির্মাণে, এই বিষয়টা যথেষ্ট অবদান রেখেছে দারিদ্র্য কমিয়ে আনার ব্যাপারে। কিন্তু একটি আশঙ্কার কথা কিন্তু বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, যেটি হচ্ছে যে 2030 সালের মধ্যে যদি 3%-এর নিচে দারিদ্র্যের হারটা কমানো যায় বা মানে কমাতে হয়, সেক্ষেত্রে জিডিপি হতে হবে 8.8% করে। সেটাকে আসলেও সম্ভব? দুটা বলেছে ওরা। একটা হলো যে আমাদের এই দারিদ্র্যকে শূন্যে নামিয়ে আনতে হবে। শূন্য মানে 3% হলে এটাকে শূন্য ধরা হয় দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে। তো 3%-এর নিচে নামাতে ওরা বলছে 8.8 বা 9% প্রবৃদ্ধির হারকে নিয়ে যেতে হবে প্রত্যেক বছর। অথবা যদি আমরা এখন যেভাবে ব্যবস্থা করছি, যদি সেটা ইনক্লুসিভ হয়, আমাদের ডেভেলপমেন্টটা ইনক্লুসিভ মানে গ্রাম বাংলার সকল এলাকা, মানে এলাকা নির্বিশেষে, বয়স নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে আমরা যদি এই ইনক্লুসিভ গ্রোথ প্রচেষ্টাটা নেই বা কৌশলটা, তাহলে আমরা 0.0-এ যাব। তো 9% আমরা
অবশ্যই 2030-এর মধ্যে আমাদের প্রবৃদ্ধির হার 10% পৌঁছাবে। তবে 2019-20 পর্যন্ত আমরা 8% পৌঁছাবো। বাকি 10 বছর কিন্তু আমার 9 থেকে 10% আমরা প্রবৃদ্ধির হারে পৌঁছাবো। কাজে যে কোনোভাবেই আমাদের হতদরিদ্রের হার শূন্যে নেমে আসবে। শূন্য বলতে আমি 3% ভাতার নিচে নেমে আসবে, এমনকি আরও নিচে নেমে আসবে, 1-1.5% বেশি থাকবে না। অর্থাৎ সেটাকে আমরা শূন্য দারিদ্র্যই বলবো সে সময়। এটি গেল একটি সাধারণ কথা, কাগজ কলমের কথা বা আমাদের সম্ভাব্য সামনের দিনগুলোর কথা। কিন্তু মাঝখানে যদি কোনো অস্থিতিশীলতা আমরা দেখি, সেক্ষেত্রে কি এই সিচুয়েশন রাখা সেক্ষেত্রে টাফ হয়ে যাবে? কারণ রাজনৈতিক অবস্থার পরিবর্তন হতে পারে। আমরা আমরা বলছি না যে কোনো নেগেটিভ হবে, কিন্তু যদি হয় সেক্ষেত্রে উপায় আছে কোনো? এটা তো অবশ্যই, এটা আপনি আমরা অর্থনীতিটা বলে থাকি, ঝুঁকি তো বহু রকমের। একটা হলো রাজনৈতিক অস্থিরতা হতে পারে, তাছাড়া দৈব দুর্বিপাক হতে পারে, ঝড় বন্যা জলোচ্ছ্বাস হতে পারে, বড় রকমের হতে পারে, বিশ্বের অর্থনীতির উত্থান পতন। হঠাৎ করে আবার বিশ্বে আপনার যেটাকে আমরা বলি মেল্ট ডাউন হয়েছিল ইংরেজিতে, বা পতন হয়েছিল অর্থনীতির 8 এবং 9, 2008-9, সেরকম পরিস্থিতি হলে সে ঝুঁকি কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হতে পারে। তবে সেটা কিন্তু সম্ভাব্য, ঘটবে এমন তো নয়। আর রাজনৈতিক ঝুঁকি আমার দেশে আর বড় রকমের আসবে এটা মনে হয় না, কারণ আমরা একটা স্থিতিশীলতার দিকে এগোচ্ছি, রাজনৈতিক পরিপক্কতার দিকেও এগোচ্ছি। তো এই অংশটা আমার কাছে মনে হয় না বড় রকমের চ্যালেঞ্জ বা বড় রকমের বিপত্তি হতে পারে। দৈব দুর্বিপাকে তো হাত নেই। গত 60টি বছর বড় রকমের কোনো বন্যা হয়নি, বৃষ্টি বাদলের কোনো ঝামেলা হয়নি যে আমাদের ফসল হানি হয়েছে ব্যাপক, তা কিন্তু ঘটেনি। আমাদের প্রকৃত আমার মনে হয় সহায়ক ছিল আমাদের উন্নয়নে, যার জন্য আমাদের উন্নয়ন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসতেছে আমাদের এখানে 17 তারিখ এই অক্টোবরে। উনি বাংলাদেশে এই বিস্ময়কর উন্নতির কারণগুলো দেখতে আসতেছেন, কীভাবে এতটা অর্জন করলাম। তো আর কাগজে মনে আমরা যা বলি বাস্তবের প্রতিফলন ঘটে, সেটা তো আমি গোড়াতেই বলেছি। আমরা যা প্রক্ষেপণ করেছি বিশ্বব্যাংক সেটা কিন্তু সমর্থন দিচ্ছে, এডিবি কিন্তু আরো বেশি বলে আমাদের চেয়ে। তার কাজে কাগজে কলম আর বাস্তবতায় অন্তত এই সরকারের আমলে আমরা বস্তুনিষ্ঠতা বজায় রেখেছি। অনেকগুলো বিষয় সরকার ভেবে রেখেছে। আমরা বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনাগুলো করব। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে একটু বিরতিতে যাচ্ছে, ফিরে এসে আবারও আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম কমছে দারিদ্রতা নিয়ে, এবং আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য আছেন সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের জিইডি বিভাগের ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, আমরা বিরতিতে যাওয়ার আগে কিন্তু আলোচনা করছিলাম যে সরকারের পরিকল্পনাগুলো যে সামনের দিনগুলোতে যদি কোনো সমস্যা হয়, বিশ্বব্যাংক কিন্তু আরেকটি আশঙ্কা করেছে, সেটি হচ্ছে যে রেমিটেন্সের হার কমে যাচ্ছে, এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো গেলে দারিদ্র্যের হারটা কমে যাবে, এবং দরিদ্রের হারটা কিন্তু জিডিপির একটি বড় নিয়ামক, আর রেমিটেন্স আসাটা সেটি হচ্ছে আরেকটি বড় নিয়ামক। তাহলে এই বিষয়গুলো সমন্বয় করে যে বিশ্বব্যাংকের যে আশঙ্কাটা, সেই আশঙ্কার প্রেক্ষিতে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা যে যদি এই ধরনের প্রবলেমগুলো হয় তাহলে মোকাবেলা কিভাবে করা হবে? অবশ্যই দারিদ্র্য কমানোর ক্ষেত্রে রেমিটেন্সের একটা ভূমিকা আছে। প্রায় 90% প্রবাসী আয় গ্রামাঞ্চলে যে থাকে, তো সেটা দারিদ্র্য কমানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। এখন বিশ্বব্যাংক যেটা বলছে যে এবছর আপনাদের গত বছরের চেয়ে কম পেয়েছে এবার রেমিটেন্স খানিকটা, তো এটা যদি হয় তাহলে দারিদ্র্য কমার ক্ষেত্রে কি হবে? শুধু প্রবৃদ্ধি বাড়িয়ে তো দারিদ্র্যকে মোকাবেলা করা কঠিন, এটা বিশ্বব্যাংকের বক্তব্য। তো যে বিষয়টা এটা লক্ষণীয়, এটা অর্থনীতির সব ক্ষেত্রেই ওঠানামা হয়, মাসিক বা বার্ষিক ওঠানামা হয়ে থাকে, সেটা ভয়ঙ্কর নয়। এই কারণে আমি বলি রেমিটেন্সের আয়টা কমেছে, তার কারণ হলো প্রথমত হলো মধ্যপ্রাচ্যে যে আমাদের শ্রমিক আমাদের শ্রেণী আছেন বাংলাদেশে যারা কাজ করেন, আপনি জানেন মধ্যপ্রাচ্যে তেলের দাম কমে যাওয়ায় ব্যাপক যে কার্যক্রম চলতো সেটা একটু স্লথ হয়েছে। অনেকে পার্ট টাইম কাজ করতো, অনেক শ্রমিকরা, যেটা আমাদের পাঠাতো, এখন সে কাজগুলো কমে গিয়েছে। তেলের আয় কমার ফলে তারা যে বহুমুখী কাজকর্ম করত সেটা স্লথ হয়েছে, সে কারণে তাদের আয়ও খানিকটা কমেছে, এটা একটা কারণ। তবে এটা আমি ভয়ের কারণ দেখছি না। এর জন্য আমি একটা তথ্য দিই আপনাকে। জুলাই আগস্ট এবছর আমরা শ্রমিক পাঠিয়েছি 1,17,000। ঠিক গত বছর জুলাই আগস্টে পাঠিয়েছিলাম 84,000। অর্থাৎ টাকা কমেছে কিন্তু শ্রমিক যাওয়ার সংখ্যা বেড়েছে। তো এটা যদি অব্যাহত থাকে আগামী দিনগুলোতে রেমিটেন্স কমবে না মনে হয়
যা পেয়েছি তার চেয়ে হয়তো খানিকটা বাড়বে বা বাড়তে থাকবে। আমাদের যে লোক সংখ্যা পাঠানোটা আমরা পাঠাতে পারি। সৌদি আরব উন্মুক্ত হয়েছে আপনি জানেন, মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা অনেক আছে। আমরা বিভিন্ন দেশে পাঠাচ্ছি, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে। তো এটা খুব একটা আশঙ্কার মানে আমরা এটা হিসেবে নিতেই পারে, তবে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেনি। আরেকটা জিনিস, আমাদের দেশে বিনিয়োগ একটা বড় সমস্যা এবং অর্থমন্ত্রী বরাবর খুব আক্ষেপ করে বলেন যে বিনিয়োগের হার, বিশেষ করে বেসরকারি বিনিয়োগের হার আমাদের দেশে অত্যন্ত কম। এখন যদি বিনিয়োগটা বাড়ানো যেত এবং কার্যকরীভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে যদি আমরা বিনিয়োগটাকে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো দরিদ্রের হারটা আরো কমানো যেত, কারণ কর্মসংস্থান তৈরি হতো। এই ব্যাপারে আসলে সরকারের পদক্ষেপ কি, বা সরকার আসলে কি বলছে যে কেন বাড়ানো যাচ্ছে না? সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় যথেষ্ট সাফল্য দেখাচ্ছে, সরকার এটা বিবেচনা আছে এবং আমরা বিনিয়োগ বাড়ানোর জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি। সেটা আপনারা জানেন যে আমরা ব্যাংক ঋণ এবার 2% বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে আমাদের মুদ্রানীতিতে। প্রাইভেট সেক্টরে সরকার 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে, 10টি উদ্বোধন করা হয়েছে। এগুলো কিন্তু ব্যক্তি খাতকে উৎসাহিত করার জন্য, ব্যক্তি খাতকে উৎসাহিত করার জন্য বিদেশ থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা আমরা করেছি। 7-8 বিলিয়ন আমরা বিদেশে কিন্তু ঋণ নিয়েছি। তো ব্যক্তি খাতকে প্রণোদনা দেওয়ার আর্থিক বিভিন্ন প্রণোদনা, ভৌত সুবিধা এগুলো কিন্তু দেয়া হচ্ছে এবং এ কারণে আমরা ইনফ্রাস্ট্রাকচার ব্যাপক বিনিয়োগ করে যাচ্ছি এই ব্যক্তি খাতকে উৎসাহিত করার জন্য। যে কথাটা বলা হয়ে থাকে যে আমাদের বিনিয়োগ হচ্ছে না, কথাটা কিন্তু সত্য নয়। এই বছরও বিনিয়োগ বেড়েছে আমার প্রকৃত মূল্যে 8.9%। 8.9 মানে 9% প্রকৃত মূল্যে, মানে ঠিক বাজার দরে না, অর্থাৎ আমরা একটা ইনফ্লেশন বাদ দিয়ে বলছি। তো 9% এক বছরের বিনিয়োগ বাড়াটা আমরা 11-12% আশা করেছি, সেটা হয়তো হয়নি, কিন্তু বিনিয়োগ কিন্তু স্থবির নেই। তাহলে প্রবৃদ্ধির হারে এটার প্রভাব পড়তো। প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু গত বছর আমরা প্রবৃদ্ধির হার ছিল এর আগের বছর 14-15 6.51%। গত আর্থিক বছরে আমরা প্রক্ষেপণ করেছি 7.0, হবে 7.1%। এইবার প্রক্ষেপণ করেছি 7.2%। তো প্রবৃদ্ধি কিন্তু বাড়ছে। তার মানে যেভাবে বলে বিনিয়োগ একদম স্থবির নেই, তা না হলে এই বৃদ্ধিটা হচ্ছে কিভাবে? আরেকটা হলো আমাদের দক্ষতা বাড়ছে, আমাদের উৎপাদনশীলতাও বাড়ছে। তো বিনিয়োগ আরো বাড়াতে হবে, বাট কমছে না। জি, ডক্টর শামসুল ইসলাম আলম, আমরা বিরতির পরে আবারও আলোচনা করব, ততক্ষণ একটি বিরতি নিয়ে এসি। দর্শক, অ্যানাটেক্স মতিঝিল থেকে আরো একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরো একবার আমন্ত্রণ অ্যানাটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম কমছে দারিদ্র্য নিয়ে। ডক্টর শামসুল আলম, আমরা দেখেছি যে গত অনেকদিন থেকে যে শহরের কিন্তু দারিদ্রতা বাড়ছে, অর্থাৎ বস্তি দারিদ্র যেটা আছে সেটা বাড়ছে এবং গ্রামে দারিদ্রতা কমছে, এবং গ্রামে কিন্তু লোকজন পাকা বাড়ি করছে বা রাস্তাঘাট ভালো হচ্ছে বা তাদের জীবন যাপনটা ভালো চলছে। এবং আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর 5% হারে কিন্তু শহরের জনগণ বাড়ছে এবং সেই জনগণের বেশিরভাগ অংশই কিন্তু এই দরিদ্রের অংশ। তাহলে এই বিষয়টিকে কিভাবে মোকাবেলা করবেন? তাহলে কি বিষয় উল্টো হয়ে দাঁড়াচ্ছে যে যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে হচ্ছে শহরে, এবং শহরের কিন্তু এটার সাথে কেন্দ্র করে আরো অনেক নেতিবাচক ঘটনাগুলো ঘটছে? এই বিষয়গুলো কিভাবে দেখবেন? ঠিকই আছে আপনার প্রশ্ন। গ্রামাঞ্চলে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আজকাল আর কুড়েঘর দেখা যায় না, এবং এমন বাড়ি নেই প্রায় যেখানে আপনি একতলা বিল্ডিং না দেখবেন, দোতলা তিনতলা সুন্দর সুন্দর বাড়ি হয়েছে। প্রবৃদ্ধি কেন্দ্র হচ্ছে বিদ্যুৎ, রাস্তাঘাট, এগুলো তো বলেছি। গ্রামকে আমরা এখন নগরায়নের সঙ্গে সংযুক্ত করে ফেলেছি। তারপরও আপনি বলতে পারেন শহরে দারিদ্র্য এখনো থাকছে কেন বা আসলো কিভাবে? আমাদের শহরে আসার এখনো কারণ আছে। নদী শিকুস্তি বলে একটা কথা আছে, অর্থাৎ নদীতে ভেঙে 50,000 পরিবার গৃহহীন হয় প্রত্যেক বছর নদী ভাঙ্গার কারণে। এবার একটু বেশি হবে, কারণ এবার একটু বন্যার ভাব ছিল। তো এই লোকগুলা কিন্তু শহর দিকে চলে আসে ঘরবাড়ি হারিয়ে। দক্ষিণাঞ্চলে আপনি জানেন আমাদের জলাবদ্ধতা ব্যাপক আছে, বা কোস্টাল এরিয়া যেটা আমাদের উপকূলীয় অঞ্চলগুলো মানে দুর্যোগগ্রস্ত হয়, বন্যা, জোয়ার, পানি উচ্চতা বাড়ছে। তো সেখান থেকে অনেক লোক শহরমুখী এখনো হচ্ছে, যদিও এটা কমে যাবে ভবিষ্যতে আমরা আশা করছি। শহরের জন্য যে কর্মসূচি এবছর আমরা সামাজিক সুরক্ষা কৌশলপত্রে আমরা বর্ণনা করছি, শহর দারিদ্র্যকেও আমরা মোকাবেলা করব এবং তাদেরকে গ্রামের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো
যে ভাতা বা যেসবগুলো এগুলো শহরের ক্ষেত্রে এবার আমরা চালু করব এবং তারা আওতাভুক্ত হবে। তাদের সুপেয় পানি সরবরাহ করা হবে, তাদের বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শহরের দারিদ্র্য নিয়ে আমাদের সামাজিক সুরক্ষা কৌশলপত্রে আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং সে কথা বলা হয়েছে। অবস্থার অনেক বেশি পরিবর্তন হবে আগামী কয়েক বছরের মধ্যেই। শহরে এই বিচ্ছিন্ন যেগুলো বস্তি এগুলো এইভাবে থাকবে না, প্রত্যেকটাই সুপেয় পানি, জল, শিক্ষা এবং বিদ্যুতের আওতায় আসবে। সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে যে এখন আমরা এসডিজিতে চলে গেছি, অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় চলে গেছি এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হবে এবং সেটি বাস্তবায়ন করতে হবে এবং আমাদের দারিদ্র্য এবং আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা সব মিলিয়ে ছোট্ট করে যদি বলেন যে আমাদের চ্যালেঞ্জগুলো কি? না, চ্যালেঞ্জ হলো আমাদের জনশক্তিকে আরো সক্ষম, আরো গতিশীল, আরো দক্ষ করে গড়ে তোলা, আমাদের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটানো, কারিগরি শিক্ষার উপর আরো নজর দেওয়া। এই বিষয়গুলোতে আমাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, কারণ আমরা পিছনে পড়ে আছি। এখন এই আমাদের যথেষ্ট দক্ষ জনবলের অভাব কিন্তু রয়েছে। আমরা কারিগরি প্রশিক্ষিত বিদেশ থেকে লোক এনে আমাদের দেশে নিয়োগ দিয়ে রেখেছি, $4 থেকে $5 বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। এইটা আমাদের নিজেদের লোক দিয়ে করাতে হবে, সুশিক্ষিত করতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। আর যেটি বড় চ্যালেঞ্জ সেটি হলো আমাদের টিকা 100 পর্যায়ে নিতে হবে, যেটাকে বলি আমরা কি ইমিউনাইজেশন বা টিকা প্রদান। এটা 80% পৌঁছেছে, এটাকে 100% অবশ্যই আমাদের নিতে হবে। আর যেটা সারা দেশে স্যানিটেশন ব্যবস্থাটা ইমপ্রুভ স্যানিটেশনে যেতে হবে। আমাদের উন্মুক্ত যেখানে আমরা মলমূত্র থাকবেন সে একেবারেই বন্ধ করতে হবে। এসডিজি যে কথা বলেন, এসডিজি আমরা 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি যে টার্গেটগুলো সেগুলো কিন্তু আমরা লিখেছি। 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন মানে টেকসই উন্নয়ন কৌশলপত্রেরও বাস্তবায়ন, কারণ এটি আমরা জাতিসংঘের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যেটি বাস্তবায়ন করবো, এটি বিশ্ব উন্নয়ন এজেন্ডা। এসডিজি বাস্তবায়ন আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছি, মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্ব দিয়েছি, দায়িত্ব চিহ্নিত করেছি, তারা এই বিষয়ে এখন কর্মসূচি নিচ্ছে। এবং এসডিজি আমরা এমডিজি যেমন ভালো করেছি কয়েকটি দেশের মধ্যে, এসডিজির ক্ষেত্রে আরো ভালো করব। মানে ভালো করার আসলে কোনো বিকল্প নেই, এবং আমরা প্রতিশ্রুত, রাজনৈতিক সদিচ্ছা প্রবল, আমরা সেভাবে কর্মসূচিও নিচ্ছি খুব জোরালো ভাবে। জি, ডক্টর শামসুল আলম, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ। দর্শক, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে এই ছিল আলোচনার বিষয়। সামনের দিন আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।